অষ্টম শ্রেণীর ইতিহাসে তার পরের পর্ব। আর একটা পর্ব হবে, দিয়ে চ্যাপ্টারটা শেষ হবে। একটু বড় পর্ব না হলে তোমরা বুঝতে পারছো না, ঠিক বুঝতে পারবে না ঘটনাটা। আমাকে অনেকটা বাস্তবে হাঁটতে হচ্ছে আলোচনা করতে গিয়ে। দেখো, আগের পর্বে আমরা দেখেছিলাম যে মির্জাফরকে হটিয়ে দিয়ে মীর কাসিমকে সিংহাসনে বসালো। আমি একটু প্রথম থেকে বলে নিই, প্রায় শেষের দিকে আলোচনাটা। আমরা দেখলাম যে ঔরঙ্গজেব মুর্শিদকুলি খাঁকে পাঠিয়েছিল মুর্শিদাবাদে, তাকে দেওয়ান করে নাজিম দেওয়ান করে। তারপর নাজিম পদ পেল, তিনি নবাব হলেন। তারপর তিনি মারা গেলেন, তার তো কোনো সন্তান ছিল না। তার সেনাপতি আলীবর্দী খাঁ সিংহাসনে বসেছিলেন। আলীবর্দী খাঁরও কোনো পুত্র ছিল না, তার কন্যার ছেলে সিরাজদৌল্লা তো পরে বসলো। সিরাজদৌল্লাকে হটিয়ে দিয়ে মির্জাফর বসলো, মির্জাফরকে হটিয়ে দিয়ে মীর কাসিম বসলো। এই মীর কাসিম যখন বসলো, তখন তাকে বললে যে তুমি তো বাংলার মসনদ পেলে, তোমার কত বড় একটা সম্মান, তুমি এক কাজ করো, তুমি কিছু ব্রিটিশ কোম্পানিতে নবাব কিছু আধিকারিক আছে, ওদেরকে কিছু সম্পদ দাও। সেই সম্পদের পরিমাণ প্রায় 29 লক্ষ টাকা, অর্থাৎ সম্মান দাও। তারপর মির্জাফরও মীর কাসিমও খুব ভালো ইংরেজদের হয়ে কাজ করতে লাগলেন। তিনি কি করলেন, তিনি বর্ধমান, তখনকার মেদিনীপুর, চট্টগ্রাম, এই জমিদারগুলো ছিল সেগুলো ব্রিটিশ কোম্পানিকে দিয়ে দিল। তোমরা ট্যাক্স আদায় করো, ওই দিকগুলো যা, আমি এই দিকগুলো দেখব। আর ইংরেজরা মনে করলো তাহলে নিজেদের মতো আমাদের হয়ে গেছে, নিজেদের বংশবধ হিসাবেই ভেবে নিল। কিন্তু এই ধারণাটা ভুল পরবর্তীকালে কিন্তু প্রমাণিত হলো। কেমন করে প্রমাণিত হলো না, মির্জাফর নন, রাজধানী আর মুর্শিদাবাদে রাখলেন না, তিনি রাজধানী থেকে সরিয়ে নিয়ে গেলেন মুঙ্গেরে, বিহারের কাছে। এখন মুঙ্গেরে নিয়ে চলে গেলেন। ভালো প্রশ্ন কিন্তু। বেশ, তারপর জগৎ শেঠকে বললে তোমাকে আর বেশি মস্তানি করতে হবে না, তুমি টাকশাল তোমার থাকুক, তুমি আমার দূরে দূরে থাকো, আমি আমার নিজের সেনাবাহিনী তৈরি করব। এরকম নিজের সেনাবাহিনীও তৈরি করলেন। আস্তে আস্তে কিন্তু ইংরেজদের সঙ্গে দূরত্ব বাড়তে লাগলো। এদিকে কোম্পানি চিরকালই শুল্ক ফাঁকি দেবো, শুল্ক অর্থাৎ খাজনা বা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য ঘাটতি পড়ছিল নবাবের কোষাগারে। ইংরেজরাও তখন আর ঠিকমতো রাজস্ব দিত না। তখন কি করলো, যখন রাজস্ব দিচ্ছে না ইংরেজরা, অথচ দেশীয় বণিক যারা ব্যবসা করছে তারা রাজস্ব দিচ্ছে, ফরাসিরা রাজস্ব দিচ্ছে, পর্তুগিজরা রাজস্ব দিচ্ছে, কিন্তু ইংরেজরা রাজস্ব দিচ্ছে না। তখন তারা কি হলো, দেশীয় বণিকরা এসে হামলা করলো নবাবের কাছে, যে আমরা এবার কেন রাজস্ব দেবো, আমরা ক্ষতির মুখে পড়ে যাচ্ছি। কেমন করে ক্ষতির মুখে পড়ে একটু জেনে নাও। মনে করো সুতো কিনতে হয়, সেখানে ট্যাক্স দিল। সুতো কিনে সেটা কাপড় তৈরি করে বিচে সেখানেও ট্যাক্স দিল, কম পয়সায় বিকলো। কিন্তু ইংরেজরা কী করছে, ট্যাক্স দিচ্ছে না, তার ফলে কম পয়সা কিনতে পারছে, বিক্রির সময় ট্যাক্স দিচ্ছে না, তো কম পয়সায় বিক্রিও করতে পারছে। তাহলে দেশীয় শিল্পগুলো, তাঁত শিল্পগুলো পুরোপুরি মার খেতে লাগলো। তখন তাহলে তো একটা বিবাদ শুরু হবেই। তখন মীর কাসিম কিন্তু একটা ভালো কাজ এখানে করলো, দেখতে পাবে। বললে দেশীয় বণিক যারা ব্যবসা করছে তারাও শুল্ক দেবে না, তারা দামটা তারাও নিজস্ব চালাতে পারবে। কিন্তু ক্ষতি তো হয়ে গেল, কোষাগারে যেটুকু জমা পড়ছিল ট্যাক্স রাজস্ব নবাবের কাছে, সেটুকু অনেক কমে গেল। বেশ, ইংরেজরা তখন বুঝতে পারলো যে মীর কাসিম কী জিনিস। তো সেই মির্জাফর বা সিরাজদৌল্লার মতনই এগিয়ে যাচ্ছে, আর জানতো এরকম হবে। তখন মীর কাসিমের কাছ থেকে প্রথমে কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, উদয়নালা দিয়ে মুঙ্গেরকে আক্রমণ করলো। ওই যে মুঙ্গেরের রাজধানী নিয়ে গেছিল। ব্যাস, মুঙ্গেরে আক্রমণ করার পর মীর কাসিম তো হেরে গেল, পালিয়ে গিয়ে যাবে কোথায়, সেই অযোধ্যা। দেখি আমরা একটু মানচিত্রে না গেলে না, ইতিহাস জানতে গেলে একটু 6-এ পড়েছি, মানচিত্র জানতে হবে। আমি একটু ভারতবর্ষের ম্যাপ একটু হালকা করে আঁকার চেষ্টা করি। এটা যদি হয়, এটা উত্তর ভারতে অযোধ্যা, এখানটা দিল্লি, আর আমাদের এই বাংলাটা নিয়ে কথা হচ্ছে। তাহলে হায়দ্রাবাদ আগে কথা পড়ে নিয়েছি, তাহলে এই জায়গাটা বাংলার মসনদটা নিয়ে মুর্শিদাবাদ, এই জায়গাটা মনে করো
পালিয়ে গেল অযোধ্যায়। অযোধ্যায় কে ছিল গো? সুজা-উদ-দৌলা। আমরা এইখানটা দেখেছিলাম প্রথমে সুজা-উদ-দৌলা নাকি বক্সার যুদ্ধ করেছিল, দেখতে পাচ্ছ প্রথমে লেখা আছে। তাই এই জায়গাটা এতক্ষণে আমরা বুঝতে পারলাম। এই সুজা-উদ-দৌলাকে বললে আমাকে একটু সাহায্য করো। কে বলছে? মীর কাসিম। সুজা-উদ-দৌলা এখানে বসে আছি, অযোধ্যা এটা, বললে আমাকে একটু সাহায্য করো। দিল্লিতে তখন বসে আছে, কে বসে আছে না, আমরা এইখানে নামটা দেখিনি, নাম শাহ আলম, দ্বিতীয় শাহ আলম বসে আছে, মোগল সম্রাট। সুজা-উদ-দৌলা বললে আমার একটু শাহ আলমের সঙ্গে খুব যোগাযোগ আছে, তাকে জানাই। দ্বিতীয় শাহ আলম তখন বললে ঠিক আছে, মীর কাসিমকে বলো আমরা 3 শক্তি মিলে আক্রমণ করব। মীর কাসিমের তখন তো সেনাবাহিনী ইংরেজরা নিয়েছে প্রায়, কিন্তু ভালো তার তো নিজস্ব কিছু ব্যক্তিগত মনের দিকের লোক ছিল, সেই সেনাবাহিনীটা প্লাস সুজা-উদ-দৌলা সেনাবাহিনী প্লাস দিল্লি দ্বিতীয় শাহ 3 শক্তি এক হলো। বললে ইংরেজকে এবার দেখব, এত বড় শক্তি হয়েছে। ব্যাস, ইংরেজরা কিন্তু আক্রমণ করলো বক্সার নামক স্থানে। বক্সার নামক স্থানে যুদ্ধ হলো 1764 সাল। মনে রাখবে, বক্স খেলার সময় হাতটাকে মুঠো করো, 64 মতো একদম হয়, সেটাকে 64 সালটা মনে রাখার জন্য একটা ক্যাপাসিটি বললাম, মোটো হাতের 64 মতো 4 একদম, দেখো না শূন্য হয়ে যাবে একদম, তো মুষ্টি 64। ঠিক আছে, 64 সালে বক্সার যুদ্ধটা শুরু হলো। যুদ্ধে ইংরেজরা জিতে গেল। জিতে গেলে কি হবে বলো? দ্বিতীয় শাহ আলমকে বললে, না তুমি বাংলার তুমি গদিতেই থাকো, ওদের তো গদিটা তখন ঝড়ম করে নিয়ে নিলে হবে না, মানে একটু তাড়াতাড়ি ধাপে ধাপে নেবে, ওরা আস্তে আস্তে গ্রাস করবে খুব বুদ্ধি করে। কারণ আজ যদি আমাকে এসপি করে দেয়, আমি চালাতে পারবো কি? আস্তে আস্তে আমি একটা পদ সেরকম হলে পরে আমি দখল নিতে পারবো, এটাই তো একটা নিয়ম। তোমাকে যদি আজকে হেডমাস্টার করতে পারবে কি, তুমি যখন মাস্টারের মতন হয়ে যাবে তখন তুমি সেরকম একটা জায়গায় চলে যাবে। দিল্লির এই দ্বিতীয় শাহ আলমকে বললে তুমি থাকো এখানে, আর আমাকে এই বাংলা, বিহার, উড়িষ্যা, এই টোটাল এই জায়গাটা রাজস্ব আমাকে আদায় করতে দাও। হ্যাঁ, তোমাকে আমি বছরে 26 লক্ষ টাকা দেব। একটু দেখিনি কথাটা কোথায় আছে। দেখো এইখানে দ্বিতীয় শাহ আলম যুদ্ধে হেরে গেল, এইখানে সেই আলোচনাটা করা আছে। পালিয়ে গেল সুজা-উদ-দৌলা এবং মীর কাসিম। কোথায় পালিয়ে গেছে সেটা আমাদের এখন আলোচনার বিষয় নয়। তাহলে সুজা-উদ-দৌলা, মীর কাসিম পালিয়ে গেছে, ওকে বসিয়ে দিয়েছি। দেখো এই পাতা আমরা দেখতে পাচ্ছি যে 26 লক্ষ টাকা দিয়ে শাহ আলমকে বসিয়ে দিল, বছরে আমরা 26 লক্ষ টাকা দেব। দেখো কিভাবে গ্রাস করছে ইংরেজরা, ব্রিটিশ প্ল্যান দিয়ে। 64 সালে যুদ্ধ হলো। 65 সালেই কিন্তু শাহ আলমের কাছ থেকে লিখে নিল যে বাংলা, বিহার, উড়িষ্যার সমস্ত দেওয়ানি অধিকারটা ওদেরকে দিলাম। বলে তা তো মুশকিল হলো, বাংলায় একটা শাসককে বসাতে হবে। বেশ, বাংলায় একটা শাসককে বসিয়ে দিল, নজম-উদ-দৌলা। তাহলে মীর কাসিম নেই, নজম-উদ-দৌলা বসেছেন বাংলায়, তিনি শাসক। বেশ, সমস্ত টাকা পয়সার দায়িত্ব কে নিল? ইংরেজরা। তা দুটো আইন, নজম-উদ-দৌলাকে বলছে তুমি আইন শৃঙ্খলা বজায় রাখো, অর্থাৎ আমার যেন জাহাজগুলো কেউ ভেঙে না দেয়, আমার যেন মালপত্র কেউ না নিয়ে পালিয়ে যায়। আর ফরাসিরা তো ব্যবসা করছে, ওদেরকে কিন্তু মাঝে মাঝে ঘা কতক করে দেবো, ওরা যাতে পালিয়ে যায়। দেশীয় বণিকদেরও আমি অত্যাচার করবো, যেন ঝামেলা জঞ্জাল হলে তুমি সামলাও। টাকা পয়সা, অর্থনৈতিক দায়িত্ব, রাজস্ব অধিকারের দায়িত্বটা কিন্তু আমার টাকা আমার পকেটে এসে আসবে, তোমাকে আমি কিছু দেবো না, আর মন চাইলে দেবো। সর্বনাশ হলো, দুটো শাসন। হ্যাঁ, আমি হয়তো দেখা যাচ্ছে আমার জমিটা বা ধান খুব অল্প হয়েছে, লুটে নিয়ে নিল, আমি নবাবের কাছে গেলাম, নবাব বলছে আমি কিছু করতে পারবো না, ঝামেলা করো না, টাকা পয়সা তোমাকে কিছু দেবো সেটাও উপায় না, আমার টাকা পয়সা নেই, সমস্ত অর্থটা ইংরেজদের হাতে চলে গেছে। কি হলো জানো? দুটো শাসন, এটাকে বলা হয় দ্বৈত শাসন। দেওয়ানি লাভের পর ঘটনাটা ঘটে গিয়েছিল। দেখো 1765 দেওয়ানি লাভ 72 সাল, 5 আর 7 বছর। যত দিন যেতে লাগলো, এই বাংলা যখন 76 সাল অর্থাৎ 70 সালে একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ, 72 সালের আগে শেষ দ্বৈত শাসনটা চলেছিল অতদিন পর্যন্ত, মানে 7 বছর দ্বৈত শাসন চলেছে। 70 সাল অর্থাৎ শেষের দিকে যখন এসেছিল তখন বাংলায় একটা ভয়ঙ্কর দুর্ভিক্ষ। কীরকম দুর্ভিক্ষ জানো? আমরা তো
যখন ছোট ছিলাম তখন দেখেছি এক একটা বাড়িতে দুপুরবেলা রুটি খেত, এখনও অনেকে দুটো রুটি খেয়ে দিন কাটায়, হয়তো কোনো কোনো জায়গায় থাকতে পারে। এমন দুর্ভিক্ষ ৭০ সালে হয়েছিল, কৃষকরা তার যন্ত্রপাতি বিক্রি করেছিল, মাঠে ঘাটে সবুজ শাকসবজিও ছিল না, সেগুলোও খেয়ে ফুরিয়ে গিয়েছিল, দুটো কচু শাক সেটাও খেয়ে ফুরিয়ে গিয়েছিল। লাস্টে কি হলো জানো? বীজ ধান বা পোঁতার মতো চাষিদের আর ক্ষমতা থাকলো না। এই তো চেহারাগুলো দেখি বুঝতে পারছো কি হলো অবশেষে? পুত্র কন্যাকে বিক্রয় করতে লাগলো। কিন্তু সেটাও হয় অল্প দিনের মধ্যে, সে ক্রেতাও হারিয়ে গেল। সে ক্রেতার সংখ্যা নেই যে ছেলেটা কিনে নিয়ে যাবে, মেয়েটা কিনে নিয়ে যাবে আমাদের কাছ থেকে, দুটো পয়সা দেবে, দুদিন দুটো কিনবো। আর অসাধু ব্যবসারা তখন তার ঘটিটা বাটিটা, না হলে ফালটা, না হলে কোদালটা 2 টাকা 4 আনার দামে কিনে নিল। কিন্তু পুঁজিপতি তৈরি হয়ে গেল, একটা ভয়ঙ্কর অর্থ ব্যবস্থা তৈরি হলো। তারপর ৭০ সালে যখন এরকম ঘটনা ঘটলো, একটু হয়তো ব্রিটিশ থেকে একটু বিলেতের ডিরেক্টরগণ একটু প্রতিবাদ শুরু করলো, এটা তো ঠিক হচ্ছে না, যারা অসাধু অপায়ে ব্যবসা অর্জন করছে, পয়সা অর্জন করছে, তাদের তো ঠিক হচ্ছে না। তাদের একটু হুমকি টুমকি দিতে লাগলো। পরবর্তীকালে এটা একটু সমস্যার সমাধান হয়েছিল। কিন্তু এই 7টা বছর বাংলায়, যেটা 1770 সাল যখন এলো, তখন বাংলায় পড়েছিল 1176 সাল। সেই জন্যই বলা হয় 76 মনবন্ত। ভয়ঙ্কর ভয়ঙ্কর দিন। আমরা যদি একটা অন্য বইয়ের ছবি দেখি, সেই ব্রিটিশ শরীর কী অবস্থা, মানুষগুলো কাজ করার ক্ষমতা নেই। অকালে চিতা জ্বলে উঠেছিল, গ্রামের পর গ্রাম, কেই বলো খেতে পারেনি 7 দিন, মরে গেছে, পুরাতে যাবে, পুরাতে নিয়ে যাওয়ারও লোক ছিল না। এমন দৈত্য শাসন আমাদের সর্বনাশ করেছিল বাংলার। যাক, আবার আমাদের পরবর্তী আলোচনাটা অন্য একটু আলোচনা, ব্রিটিশটা কীভাবে, আর একটা অধীনতামূলক মিত্রতা নীতি, আর একটা ওই আমাদের লর্ড ডালহাউসি আছে একটা সত্য বিলোপ নীতি, সেটাকে ডিটেলসে বুঝিয়ে একটা উত্তর ভারতটা নিয়ে নেবে। এই যে আমরা দেখলাম অযোধ্যা নিয়ে নিল, বাংলা নিয়ে নিল, এবার উত্তর ভারতে এখানে কিছু পাঞ্জাব শিখ আছে, এই জায়গাটা নিয়ে নেবে। সেই আলোচনাটা পরের ভিডিওয়ে আছে। আর সত্য বিলোপ নীতি এবং লর্ড ওয়েলেসলির একটা অধীনতামূলক নীতি আছে, সেই নীতিটা আমরা ওইটা জেনে অধ্যায়টা শেষ করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে।